রাতের কালি আকাশে ছড়িয়ে পড়েছিল। রাস্তায় কয়েকটি আলোর বাল্ব ঝিকমিক করছিল, আর শহরের কোলাহল ধীরে ধীরে মৃদু হয়ে যাচ্ছিল। এক তরুণ যুবক আহম্মদ তার মায়ের স্বপ্ন পূরণের জন্য দিন-রাত পরিশ্রম করছিল। সে একটি ছোট্ট গ্রামে তার বিধবা মায়ের সঙ্গে থাকত। তার বাবার ছায়া শৈশবে হারিয়ে গিয়েছিল, কিন্তু তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে একটু আধটু পড়িয়েছিল। আহম্মদের শৈশব থেকেই পরিশ্রমের অভ্যাস ছিল। যখন সে কিছুটা বড় হল, তখন গ্রামের এক ধনী লোকের কাছ থেকে একটি রিক্সা ভাড়া নিয়েছিল এবং সে তা শহরে চালাত। আহম্মদ সারাদিন রাস্তায় রোদ সহ্য করত, যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিত এবং মাসের শেষে রিক্সার ভাড়া মালিককে দিয়ে দিত। তার জীবন কঠিন ছিল বটে, কিন্তু সে তার মাকে আরাম দিতে চাইত, কারণ তার মায়ের হাড় এখন দুর্বল হয়ে গিয়েছিল আর তাতে বেশি পরিশ্রম করার ক্ষমতা ছিল না। সেদিনও আহম্মদ সন্ধ্যার সময় শহর থেকে তার গ্রামের দিকে যাচ্ছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে চাইত, যাতে মায়ের স্বাস্থ্যের খবর নিতে পারে। সে একটি শর্টকাট রাস্তা নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যেই আহম্মদ মূল রাস্তায় পৌঁছল, হঠাৎ রিকশার শব্দ বদলে গেল এবং তারপর একটি ঝাঁকুনির সঙ্গে রিকশা থেমে গেল। আহম্মদ বড়বড় করে বলল, ইয়া আল্লাহ, এটা কি মুশকিল! সে নিচে নেমে রিকশাটি পরীক্ষা করতে লাগল। সে অটোরিকশাটি ভালোভাবে দেখল, কিন্তু কিছু বুঝতে পারল না। অনেক চেষ্টার পরেও যখন রিকশা ঠিক হল না, তখন আহম্মদ রিকশাটি ধাক্কা দিয়ে কাছের এক মেকানিকের দোকানে নিয়ে গেল। আহম্মদ দোকানদারকে বলল, ভাই, একটু দেখো রিকশায় কি সমস্যা। মেকানিক মাথা চুলকে বলল, এখন তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, কাল সকালে দেখব। আহম্মদ একটি গভীর নিঃশ্বাস নিল এবং মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি কাল এসে নিয়ে যাব। রিকশা রেখে আহম্মদ পায়ে হেঁটে তার গ্রামের দিকে রওনা দিল। সাধারণত সে শহরের রাস্তা দিয়েই যেত, কিন্তু মাঝে মাঝে যখন তাকে তাড়াতাড়ি পৌঁছতে হতো, তখন সে গ্রামের গলি এবং ক্ষেতের রাস্তা দিয়েও যেত। আজও সে গ্রামের পুরনো গলির রাস্তা নিল। রাস্তাটি অন্ধকারে ডুবেছিল। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল এবং চারদিকে নীরবতা ছিল। হাঁটতে হাঁটতে আহম্মদ এমন একটি গলিতে পৌঁছল যা একেবারেই নির্জন ছিল। এই গলিতে শুধু একটি ছোট্ট মাটির তৈরি পুরনো বাড়ি ছিল, যার ভেতর থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছিল। এই দৃশ্য আহমদের কাছে অদ্ভুত ছিল, কারণ সে এর আগেই রাস্তায় কোনো বাড়ি দেখেনি। সে এগিয়ে গেল। হঠাৎ তার নাকে একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত তীব্র সুগন্ধ এসে লাগল। এমন সুগন্ধ সে তার জীবনে কখনো অনুভব করেনি। এই সুগন্ধ যেন তার হৃদয় ও মনে ছেয়ে গেল। তার ক্ষুধা জেগে উঠল এবং সে যেন কোনো জাদুর প্রভাবে এই বাড়ির দিকে টানা যেতে লাগল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা এবং কৌতূহল ছিল। চারদিকে রাতের নীরবতা ছড়িয়েছিল। আহমদী নির্জন গলিতে দাঁড়িয়ে এই ছোট্ট বাড়িটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। ভেতর থেকে বের হওয়া ধোঁয়া এবং আলো এবং সেই অদ্ভুত কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর সুগন্ধ তার ইন্দ্রিয়ের উপর ছেয়ে যাচ্ছিল। তার হৃদয় জোরে জোরে ধড়ক করছিল। সে দ্বিধায় ছিল যে দরজায় টোকা দেবে কিনা, নাকি এখান থেকে ফিরে যাবে। আহমদ নিজেকে বলল, এই জায়গাটি খুবই অদ্ভুত। সেই সুগন্ধ এতটাই জাদুকরী ছিল যে আহমদের পা সেখানে আটকে গেল। সে যেন কোনো অদৃশ্য শিকলে জড়িয়ে যাচ্ছিল। ক্ষুধার তীব্রতায় তার পেটে হট্টগোল শুরু হয়েছিল, যেন সে সারাদিন কিছু খায়নি, যদিও সে শহর থেকে খাবার খেয়ে এসেছিল। অবশেষে সে দ্বিধাগ্রস্ত হয়ে দরজার কাছে পৌঁছল এবং আলতো করে টোকা দিল। কয়েক মুহূর্ত নীরবতা ছিল, কিন্তু তারপর দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল এবং যেই দরজা খুলল, আহমদের শ্বাস সেখানেই থেমে গেল। দরজায় একটি মেয়ে দাঁড়িয়েছিল যে তার মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু তার চোখ, সেই গভীর সবুজ রঙের চোখ, যেন কোনো জাদুকরী জঙ্গলের নীরব গল্প বলছিল। আহমদ তার জীবনে এমন চোখ কখনো দেখেনি। সেই চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল যা তাকে বেঁধে রাখছিল। কয়েক মুহূর্তের জন্য সে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থেমে গেছে। কিন্তু তখনই একটি কণ্ঠস্বর এলো, জি, আপনি কে? নরম এবং মৃদু কিন্তু রহস্যময় কণ্ঠস্বর শুনে আহমদের হুঁশ ফিরল। আহমদ তাড়াতাড়ি বলল, আমি একজন মুসাফির, এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই রহস্যময় সুগন্ধ আমাকে থামিয়ে। সে ভেতরে গেল। বাড়ির ভেতরের অংশে সরলতা ছিল, কিন্তু সেখানে এক অদ্ভুত শান্তি ছিল। মাটির দেয়ালে দীপ জ্বলছিল এবং বাতাসি সুগন্ধের ঝাঁঝ মিশেছিল। মেয়েটি আহমদকে একটি ছোট্ট ঘরে বসালো, যেখানে একটি পুরনো কিন্তু পরিষ্কার দড়ি পাতা ছিল। মেয়েটি বলল, আপনি বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। এত বলে সে ভেতরে চলে গেল। আহমদের চোখ তার পিছু নিল,
কিন্তু সে মেয়েটির মুখ দেখতে পারল না। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে ভাবছিল, যদি এই মেয়ের চোখ এত সুন্দর হয় তাহলে তার মুখ কেমন হবে। কিছুক্ষণ পর মেয়েটি একটি বড় প্লেটে বিরিয়ানি নিয়ে এলো। আহমদ এক নজরে বুঝল এটি সাধারণ বিরিয়ানি নয়। চালের রং সোনালি ছিল এবং সুগন্ধে এক অদ্ভুত মিষ্টতা এবং উষ্ণতা ছিল, যেন এতে অন্য কোনো জগতের সুগন্ধ বাস করছে। সে হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। মেয়েটি নরম সুরে জিজ্ঞেস করল, কি হলো? আহমদ বলল, আমি আজ পর্যন্ত এমন সুগন্ধ দেখিনি। আমার তো এটি সাধারণ বিরিয়ানি মনে হচ্ছে না। মেয়েটি হালকা হেসে বলল, খেয়ে দেখুন, আপনার খুব পছন্দ হবে। আহমদ প্রথম গ্রাস নিল এবং যেই বিরিয়ানির স্বাদ তার জিহ্বায় এলো, সে অজান্তেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। এটি ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু বিরিয়ানি। প্রতিটি গ্রাসে একটি জাদু ছিল, যেন কোনো ভোলা স্বাদ, কোনো অদেখা লজ্জত, যা সরাসরি আহমদের আত্মায় পৌঁছে যাচ্ছিল। সে একটি প্লেট শেষ করে ফেলল, কিন্তু তার ক্ষুধা মিটল না। আহমদ দ্বিধার সঙ্গে জিজ্ঞেস করল, আরও খাবার পাওয়া যাবে? মেয়েটি মুচকি হেসে আরেকটি প্লেট তার সামনে রাখল। আহমদ আবার খাওয়ায় মগ্ন হল। সে 2টি প্লেট বিরিয়ানি শেষ করল, কিন্তু আশ্চর্যের বিষয় হল তার পেট তখনও ভরেনি। এই বিষয়টি তার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু সে এতটাই আনন্দ পাচ্ছিল যে তাকে বেশি ভাবনার সময় ছিল না। অবশেষে সে বাধ্য হয়ে হাত থামাল। সে চোখ তুলে মেয়েটির দিকে তাকাল, যে নীরবে তাকিয়ে দেখছিল। আহমদ বলল, এটি সত্যিই পৃথিবীর সবচেয়ে সেরা খাবার ছিল। মেয়েটি ধীরে বলল, আমার হাতে একটি বিশেষ স্বাদ আছে। আহমদ গভীর নিঃশ্বাস নিল। তার মন চাইছিল এই মেয়ের মুখ দেখতে, কিন্তু সে সাহস করতে পারল না। সে আলতো করে বলল, আপনার ধন্যবাদ, কিন্তু আমি কি একটি কথা জিজ্ঞেস করতে পারি? মেয়েটি বলল, জিজ্ঞেস করুন। আহমদ বলল, এখানে আর কেউ কেন আসে না? এই গলি এত নির্জন কেন? মেয়েটি একদম নীরব হয়ে গেল। তার সবুজ চোখে একটি চমক জেগে উঠল। তারপর সে আলতো করে বলল, এই জায়গা সবার জন্য নয়। মেয়েটি রহস্যময়ভাবে হাসল। আহমদ তাকে অবাক হয়ে দেখল। তার সেই সবুজ চোখ, যাতে রাতের চমক এবং কোনো গভীর রহস্য লুকিয়েছিল, আহমদের উপর জাদুর মতো প্রভাব ফেলছিল। সে তখনও এই বিস্ময় থেকে বের হতে পারেনি যে এত সুস্বাদু খাবার কিভাবে সম্ভব। আহমদ তাড়াতাড়ি উঠে বলল, আচ্ছা এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি নীরবে তাকে দেখছিল, যেন সে তার সমস্ত উদ্বেগের সঙ্গে পরিচিত। আহমদ পকেট থেকে টাকা বের করতে গিয়ে বলল, আপনার কত টাকা হলো? সে ভাবছিল এই খাবার হয়তো খুব দামি হবে, কিন্তু মেয়েটি এক মুহূর্তের জন্য তাকে দেখল। তারপর হালকা হাসির সঙ্গে বলল, আমরা আমাদের আগত অতিথিদের কাছ থেকে টাকা নেই না। যখন কেউ প্রথমবার আমার কাছে আসে, আমি তার কাছ থেকে দাম নেই না। এই খাবার আপনার জন্য বিনামূল্যে ছিল। আহমদ বিস্মিত হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে এমন অসাধারণ খাবার বিনামূল্যে খেতে পাবে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার চোখ আবার সেই মেয়ের সবুজ চোখের সঙ্গে মিলল। সেই চোখে কিছু এমন ছিল যা তাকে তার দিকে টানছিল। আহমদ চোখ নামিয়ে বলল, আচ্ছা ধন্যবাদ, এবং দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু যেই সে দরজা দিয়ে বের হলো, একটি ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো এবং তাকে এমন মনে হলো যেন সে কোনো স্বপ্ন থেকে জেগে উঠছে। সে দ্রুত এগিয়ে যেতে লাগল। রাত অনেক হয়ে গিয়েছিল, গলিগুলো নির্জন পড়েছিল এবং চাঁদের আলো হালকা হালকা রাস্তায় ছড়িয়েছিল। আহমদ এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার মন সেখানেই আটকে ছিল। সে ভাবছিল, এই মেয়েটি কে ছিল এবং এই জায়গাটি এত নির্জন কেন ছিল, এবং সেই খাবারে এমন কি ছিল যে আমার ক্ষুধা মিটলই না? আহমেদের মনে এইসব প্রশ্ন ঘুরছিল। যখনই সে মেয়েটির কথাগুলো মনে করত, তার রহস্যময় হাসি তার চোখের সামনে ভেসে উঠত। আহমদ নিজেকে প্রশ্ন করল, আমার কি আবার সেখানে যাওয়া উচিত? তারপর তার মনে হলো, আমার মায়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন রাত অনেক হয়ে গিয়েছিল এবং ফিরে যাওয়া সম্ভব ছিল না। যেই আহমদ তার বাড়ির কাছে ছিল, সে দেখল তার উদ্বিগ্ন মা দরজায় পায়চারি করছিল। তারা বলল, বেটা, তুই আজ কোথায় থেকে গেলি? মায়ের কণ্ঠে উদ্বেগ ছিল। আহমদ হকবক করে বলল, আম্মি, রিকশা খারাপ হয়ে গিয়েছিল, আমি তাকে দোকানে রেখে এসেছি। মেকানিক কাল ঠিক করবে, তাই আমাকে আজ পায়ে হেঁটে আসতে হয়েছে এবং দেরি হয়ে গেছে। মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহর শুক্রিয়া, আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম। আহমদ হালকা হেসে বলল, আম্মি, আপনি চিন্তা করবেন না, আমি এখন বড় হয়ে গেছি। কিন্তু সে অনেক কথা লুকিয়ে গেল। সেই রহস্যময়ী মেয়ে, সেই বিস্ময়কর বিরিয়ানি
এবং সেই সবিজ চোখের জাদু। আহম্মদ ঘরে এলো, কাপড় বদলালো এবং ঘাটে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার থেকে কোষও দূরে ছিল। সে শুধু সেই মেয়েটির কথা ভাবতে লাগল, তার মুখ কেমন হবে? সে কি সত্যি সাধারণ মেয়ে, নাকি তার পেছনে কোনো রহস্য আছে? যখনই সে চোখ বন্ধ করত, সেই সবুজ চোখ তার মনে চমকে উঠত। আহম্মদ তার বিছানায় শুয়ে ভাবল, আমার তার নাম তো জিজ্ঞেস করা উচিত ছিল। এই ভাবনা আসতেই তার ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু পরক্ষণে ঘুম তাকে তার কোলে টেনে নিল। সে গভীর ঘুমে ডুবে গেল। সকাল হতেই আহম্মদের মা নাস্তা তৈরি করল। তারপর তার আহম্মদকে ডেকে বলল, ব্যাটা ওঠ, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। মায়ের কণ্ঠস্বরে সে জেগে উঠল। সে তাড়াতাড়ি উঠে নাস্তা করল এবং তারপর রিকশা ঠিক করতে রওনা দিল। আহম্মদ মেকানিকের দোকানে পৌঁছল। রিকশা ঠিক হয়ে গিয়েছিল। আহম্মদ টাকা দিল এবং রিকশা নিয়ে আবার শহরের রাস্তায় রওনা হলো। কিন্তু আহম্মদের মন তখনও সেই রহস্যময়ী মেয়েটির চারপাশে ঘুরছিল। সে ভাবছিল, আমার কি আবার সেখানে যাওয়া উচিত? আহম্মদ 2-3 দিনেই দ্বিধায় ছিল। তার মন চাইছিল আবার সেই গলিতে যেতে, কিন্তু সে নিজেকেও থামাচ্ছিল। অবশেষে 3 দিন পর সে সাহস করে আবার সেই গলির দিকে রওনা দিল। সন্ধ্যের সময় ছিল। সেখানকার গলিগুলো তেমনই নির্জন পড়েছিল এবং সেই ছোট্ট মাটির বাড়ির ছাদ থেকে এখনও ধোঁয়া উঠছিল। বাতাসে সেই জাদুকরী সুগন্ধ ছড়িয়েছিল। আহম্মদ দরজায় টোকা দিল। দরজা খুলে গেল। আহম্মদের মনে হলো যেন মেয়েটি তারই অপেক্ষায় ছিল। সে বলল, আপনি আবার ফিরে এলেন? আহম্মদ হতবাক হয়ে গেল। এই প্রশ্নের উত্তর দিতে তার কাছে শব্দ ছিল না। মেয়েটি তাকে ভেতরে আসতে ইশারা করল এবং সে অজান্তেই ভেতরে গেল। মেয়েটি বলল, আজও আপনার জন্য খাবার বিনামূল্যে। আহম্মদ বিস্ময়ের সঙ্গে করল, কিন্তু কেন? মেয়েটি তাকে বলল যে আজ এখানে বড় ভোজ ছিল, তাই আমি আপনার জন্যও খাবার রেখেছিলাম। এটি শুনে আহমদ বিস্মিত হল। এই মেয়েটি কে এবং এই জায়গাটি এত নির্জন কেন? এখানে আর কেউ কেন আসে না? কিন্তু আজও সে বেশি প্রশ্ন করতে পারল না এবং খাওয়ায় মগ্ন হয়ে গেল। যেই খাবারের স্বাদ তার উপর প্রভাব ফেলল, সে সব ভুলে গেল। খাবারের পর সে মেয়েটির ধন্যবাদ জানিয়ে দ্রুত পায়ে তার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তাকে ধারণা ছিল না যে এটি সবকিছু স্বাভাবিক ছিল না। সেই মেয়েটির পিছনে একটি বড় রহস্য লুকিয়ে ছিল। বাড়ি পৌঁছেই আহমদ পকেটে হাত দিল। তার হুঁশ উড়ে গেল। সে বড়বড় করে বলল, রিকশার চাবি কোথায় গেল? সে পকেট টটলতে লাগল, কিন্তু তার পকেটে কিছুই ছিল না। তারপর হঠাৎ তার মনে পড়ল যে আমি খাবারের সময় চাবিগুলো মেয়েটির টেবিলে রেখেছিলাম। হয়তো আমি সেখানেই ভুলে এসেছি। আহমদ উদ্বিগ্ন হয়ে গেল, কারণ তাকে সকালে কাজে যেতে হবে। সে তার মাকে বলল, আমি বন্ধুদের কাছে যাচ্ছি, আমার কিছু জরুরি কাজ আছে। মা উদ্বিগ্ন হয়ে বলল, এখন রাত হচ্ছে বেটা। আহমদ বলল, আমি একটু পরেই ফিরে আসব। এত বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু সে তার বন্ধুদের কাছে যায়নি। সে আবার সেই গলির দিকে যাচ্ছিল। রাতের অন্ধকারে আহমদ দ্রুত পায়ে সেই রহস্যময়ী বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ আকাশে গাঢ় কালো মেঘ ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ঠান্ডা ফোঁটা আহমদের মুখে পড়ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল এবং সেই রহস্যময় মেয়েটি দরজায় দাঁড়িয়েছিল। কিন্তু এবার সে তার মুখ থেকে নকাব সরিয়ে ফেলেছিল। আহমদের মনে হলো যেন পৃথিবী থেমে গেছে। এই সৌন্দর্য, এই চোখ, এই মুখ, তাকে এমন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে বলতেই পারল না, খৈরিয়ত তো আছে। মেয়েটির কণ্ঠস্বরে সে চমকে উঠল। তার মুখে হাসি ছিল, যেন সে সবকিছু আগে থেকেই জানত। আহমদ হকবক করে বলল, আমার চাবি এখানে রয়ে গিয়েছিল। মেয়েটি হেসে বলল, হ্যাঁ, আমি পেয়েছি। আসুন, ভেতরে আসুন, আপনি বৃষ্টিতে ভিজে যাবেন। আহমদ দ্বিধাগ্রস্ত হয়ে ভেতরে প্রবেশ করল। মেয়েটি তাকে একটি ঘরে বসালো এবং বলল, আমি আপনার জন্য গরম চা নিয়ে আসছি। কয়েক মুহূর্ত পর সে চা নিয়ে এলো। আহমদ চা পান করতে লাগল, কিন্তু তার মন তখনও উদ্বিগ্ন ছিল। সে বলল, আমার চাবি দিয়ে দিন, রাত অনেক হয়ে গেছে, আমার যেতে হবে। মেয়েটি চাবি তার হাতে দিল, কিন্তু যেই আহমদ দরজার দিকে এগিয়ে গেল, পেছন থেকে মেয়েটির কণ্ঠস্বর এলো, আমি তোমার অনুভূতি বুঝতে পারি আহমদ। আহমদের পা সেখানেই থেমে গেল। যে অনুভূতি তুমি আমার জন্য রাখো, আমিও তোমার জন্য সেই অনুভূতি রাখি। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তার কণ্ঠ ভারী হয়ে গেল। সে বলল, তোমার রিকশা খারাপ হওয়া কোনো কাকতলীয় ঘটনা ছিল না, বরং আমি ইচ্ছাকৃতভাবেই তোমাকে এখানে এনেছিলাম। আমি তোমাকে আগে থেকেই চিনতাম আহমদ। আহমদ বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকালো। কি অর্থ? তার কণ্ঠে বিস্ময় এবং ভয় দুটোই ঝলক ছিল। মেয়েটি গভীর নিঃশ্বাস নিয়ে আলতো করে বলল,
হ্যাঁ আহমদ, আজ আমি তোমাকে আমার সত্যতা বলতে চাই। আমি কোনো মানুষ নই, আমি একজন জিন। আমার সম্পর্ক একটি জিনের পরিবারের সঙ্গে, এবং এই পুরো বস্তি আমাদের। আহমদের শরীরে একটি সংবেদন ছড়িয়ে পড়ল। তার জিহ্বা তোকলাতে লাগল। মেয়েটি বলল, এটাই সত্য আহমদ, আমি খাবার বানাই না। সবকিছু তোমার জন্য একটি প্রতারণা ছিল, কিন্তু এখন আমি তোমাকে তোমার জগতে টেনে আনতে চাই না। আমি জানি মানুষ এবং জিনের মিলন সম্ভব নয়, তাই আমি তোমাকে আর আমার কাছে আসতে দিতে চাই না। আমাদের পথ আলাদা এবং সবসময় আলাদাই থাকবে। আহমদ স্তব্ধ হয়ে তাকে দেখছিল। তার চোখে ভালোবাসা এবং ভয় দুটোই ঝলক ছিল। এটা কি সব সত্যি? মেয়েটি বলল, হ্যাঁ আহমদ, এটাই কারণ আমি চাই তুমি আমার সম্পর্কে আর ভাবো না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এখন তুমি এখান থেকে চলে যাও। আহমদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল, কিন্তু পরক্ষণে সে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও প্রবলভাবে বর্ষণ করছিল। সে গ্রামের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তার ভেতরে একটি হইচই চলছিল। এখনই তো ভালোবাসা শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ এই উদ্ঘাটন আহমদকে হতবাক করে দিয়েছিল। যখন আহমদ বাড়ি পৌঁছল, তার মা তাকে দেখে ঘাবড়ে গেল। বেটা, তোর এই অবস্থা কিভাবে হলো? তুই কোথায় গিয়েছিলি? আহমদ বলল, কিছু না আম্মি, আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। মা তাকে চাদরে জড়িয়ে দিল, কিন্তু তিনি জানতেন তার ছেলে কোনো গভীর চিন্তায় ডুবে আছে। সারা রাত আহমদ পাশ ফিরল। ঘুম তার চোখ থেকে কোষও দূরে ছিল। পরদিন সকালে আহমদ তার রিকশার চাবি তুলে নিল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আজ তার মন ভারী ছিল। আহমদ নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করল। সে তার রিকশায় রওনা হল, কিন্তু তার হৃদয়ে ও মনে সেই রহস্যময় মেয়েটি বাস করছিল। পথে এক জায়গায় সে থামল। সে চা পান করল এবং তারপর তার রিকশা নিয়ে শহরের দিকে এগিয়ে গেল। ফেরার পথে একটি নির্জন রাস্তায় তাকে এক বৃদ্ধ লোক নজরে এলো। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সে আহমদকে হাত দিয়ে থামার ইশারা করল। আহমদ রিকশা থামালো। সে জিজ্ঞেস করল, বাবা ৪৫জি, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ আহমদকে গভীরভাবে দেখল, তারপর হেসে বলল, বেটা, আমি তোমাকে ২-৩ বার সেই বস্তির দিকে যেতে দেখেছি। আহমদ চমকে উঠল। জি, কোন বস্তি? বেটা, সেই বস্তি যেখানে সাধারণ মানুষ যায় না এবং যেখানে যাওয়া মানুষের ফিরে আসা কখনো নসিব হয় না। বৃদ্ধের চোখে এক অদ্ভুত চমক ছিল। আহমদ নিজেকে সামলে বলল, না বাবা, আমি তো শুধু রাস্তা ভুলে গিয়েছিলাম। বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বেটা, তুমি কি জানো না যে সেটি জিনের বস্তি? সেখানে সব কিছু নিজে নিজেই হয়। সেখানে খাবার নিজে রান্না হয়। গাছের পাতাগুলো যেন কোনো জাদুর মতো ঝরে এবং ওঠে। মানুষ সেখানে যেতে পারে না। সে জগৎ আমাদের জগৎ নয় বেটা। আহমদের শরীরে একটি ঝাঁকুনি দিয়ে গেল। আহমদ বড়বড় করে বলল, কিন্তু সেখানে তো একটি মেয়ে থাকে। বৃদ্ধ হাসল, বেটা, সেই মেয়েটিও জিন। হয়তো সে তোমার কাছাকাছি এসে গেছে, তাই তুমি বারবার সেখানে যাচ্ছ। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তাদের এবং আমাদের মিলন সম্ভব নয়। আহমদের মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। বৃদ্ধ হঠাৎ জিজ্ঞেস করল, তুমি সেখানে কিছু খাওনি তো? আহমদ চোখ ফিরিয়ে ধীরে বলল, শুধু একবার খেয়েছিলাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বেটা, যদি তুমি একবার সেই বস্তির খাবার খেয়ে থাকো, তাহলে তোমার হৃদয়ে সব সময় সেই জায়গার টান থাকবে। তুমি চাইবে আবার সেখানে যেতে। তুমি এটাও চাইবে যে সেই মেয়েটি আবার তোমার সঙ্গে দেখা করুক। কিন্তু শোনো, এটা সম্ভব নয়। সে আমাদের জগতের নয়। আহমেদের হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল, কারণ সেই মেয়েটিও এটাই বলছিল যে আমাদের পথ আলাদা। বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল, বেটা, এটাই ভালো। তুমি তাকে ভুলে যাও এবং তোমার জীবনে এগিয়ে যাও। আহমদ সেই রাতে বাড়ি পৌঁছল। তার মন পুরোপুরি বিভ্রান্ত ছিল। সত্যিই কি সবকিছু একটি প্রতারণা ছিল? সত্যিই কি সেই মেয়েটি আর কখনো তার হতে পারবে না? কিন্তু সে তো তাকে ভালোবেসে ফেলেছিল। সময় কেটে গেল, কিন্তু আহমেদের হৃদয়, সেই মুখ, সেই সবুজ চোখ, সেই রহস্যময় হাসি চিরকালের জন্য বন্দী হয়ে গেল। সে লাখো চেষ্টা করেও তাকে ভুলতে পারল না। মাঝে মাঝে সে ভাবত আবার সেই গলির দিকে যাবে, হয়তো সেই মেয়েটি তাকে আবার দেখা দেবে। কিন্তু সে জানত এটা হওয়া সম্ভব নয়। আহমদ আর কখনো সেই গলির দিকে মুখ করল না এবং সেই মেয়েটিকেও
আর কখনো দেখা গেল না। কিন্তু একটি জিনিস সবসময় তার সঙ্গে ছিল, সেই সুগন্ধ, সেই রহস্যময় সুগন্ধ যা আজ বছর পরেও তার শ্বাসে মিশে আছে বলে মনে হয়, যেন সেই জিনের ভালোবাসার স্মৃতি যা চিরকালের জন্য তার অস্তিত্বের অংশ হয়ে গেছে। বন্ধুরা, কিছু ঘটনা এমন হয় যা জীবনে না ভোলা যায় আর না পুনরাবৃত্তি করা যায়। এটাও সেই রকম একটি ঘটনা ছিল। তার বিয়ে হয়ে গিয়েছিল, সে 2 সন্তানের বাবাও হয়ে গিয়েছিল, কিন্তু আহমাদের হৃদয়ের কোনো কোণে কোথাও আজও এই রহস্য দাফন ছিল। সেই সবুজ চোখগুলো সে আজও ভুলতে পারে।